বিসমিল্লাহির রহমানির রহিম। চৌমুহনী সরকারি এসএ কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের রসায়ন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে। আমরা রসায়ন অনলাইন ক্লাস দীর্ঘদিন যাবৎ পরিচালনা করছি। তারই ধারাবাহিকতা আমাদের আজকে রসায়ন অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়টি নিয়েই আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আছি আমি নূর নবী, প্রভাষক রসায়ন, চৌমুহনী সরকারি এসএ কলেজ নোয়াখালী। শিক্ষার্থীরা, তোমরা জানো এই অধ্যায়টি একটি বড় অধ্যায় অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এটা একটা বড় অধ্যায়। এই অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন থাকে, অনেকগুলো জিনিস আছে এখানে জানার। তো আমরা চেষ্টা করছি অনলাইন ক্লাসের মাধ্যমে খুঁটিনাটি যে জিনিসগুলো আছে এগুলো তোমাদেরকে ভালোভাবে জানানোর। আজকে আমরা তোমাদের সামনে নতুন একটা জিনিস উপস্থাপন করব, যে তোমরা পরীক্ষায় অনেকেই লিখতে পারো না, অর্থাৎ প্রশ্ন না বোঝার কারণে তোমরা পরীক্ষা যথাযথভাবে আনসার করতে পারো না। দেখা যাচ্ছে আনসার তোমাদের মনে থাকে কিন্তু তুমি ঠিকমতো এটা উপস্থাপন করতে পারো না খাতার মধ্যে। তো এই জন্য আমরা যেন তোমাদের পরীক্ষায় তোমরা যা জানো যেটা পরীক্ষার প্রশ্নে আছে ওই জানা জিনিসটা যেন তুমি সহজে উপস্থাপন করতে পারো, সেই জন্যই তোমাদের সামনে আজকে আমরা সিকিউ অর্থাৎ যেটাকে আমরা সৃজনশীল প্রশ্ন বলি, ক্রিয়েটিভ কোয়েশ্চেন, একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন বা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো। সৃজনশীল প্রশ্ন আসলে আমরা কীভাবে পরীক্ষায় আনসার করবো, প্রশ্নটা আমরা কীভাবে বুঝবো, বুঝে তারপরে কতটুকু আনসার করবো, কোন প্রশ্নের আনসার কতটুকু লিখবো আমরা, সে ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি এখানে তোমাদের একটা সিকিউ প্রশ্ন সাজানো হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা সৃজনশীল প্রশ্ন বলি। তোমরা জানো সৃজনশীল প্রশ্নের 4টি পার্ট থাকে, প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের 4টি পার্ট থাকে। এক নম্বর হচ্ছে প্রথম যে পার্টটা থাকে সেটা হচ্ছে জ্ঞানমূলক, ওইটা হচ্ছে 1 নম্বর, এই প্রশ্নের মান হবে 1। আর দ্বিতীয় যেটা খ নাম্বার এটা হচ্ছে অনুধাবনমূলক, এই প্রশ্নের মান হয় 2। 3 নম্বর যেটা সেটা হচ্ছে প্রয়োগমূলক, প্রয়োগ, এই প্রশ্নের মান 3। আর ঘতে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে উচ্চতর দক্ষতা, এই প্রশ্নের মান 4। তাহলে 1 2 3 4, এই 4টা ডিজিট যদি আমরা একসাথে যোগ করি তাহলে টোটাল একটা প্রশ্নের মান দাঁড়ায় 10। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 75 নম্বরের মধ্যে তোমাদের যে রচনামূলক 75, তার মধ্যে 2 ভাগে বিভক্ত, যে 25 নম্বর থেকে এমসিকিউ, বাকি 50 নম্বর হচ্ছে সিকিউ। ওই 50 নম্বরের ক্ষেত্রে 8টি প্রশ্ন দেওয়া থাকে প্রশ্নে, তার মধ্যে তোমাকে যে কোনো 5টা প্রশ্ন আনসার করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 10 করে, তাহলে 5টা প্রশ্ন আনসার করলে আমরা 5 10 50 নম্বরের ফুল আনসার করতে পারবো। এখন প্রশ্নগুলো আমরা বুঝে কীভাবে আনসার করবো সেটা আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে এখানে আমরা যে সিকিউটা আজকে আলোচনা করছি তোমাদের সামনে, এই সিকিউ নিয়ে আলোচনা করার অন্যতম কারণ হচ্ছে এই সিকিউ রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো আমরা ইতিপূর্বে পড়িয়েছি, এগুলো আমরা তোমাদেরকে জানিয়েছি, তোমরা এটা পারো কিনা। এই কারণে যেহেতু প্রশ্নের আনসার জানা আছে, মূল আনসার মৌলিক বিষয় যেটা সেটা জানা আছে, সেটা জানা থাকলে এবার ওই বিষয়টা নিয়ে কী ধরনের প্রশ্ন হতে পারে সেটাই দেখানো আমাদের উদ্দেশ্য। তাহলে দেখা আমরা যে প্রশ্নটা সাজালাম, যে এখানে এ বি দুইটা মৌল রাখা হলো, এ বি দুইটা দামি মৌল। এ বি বলতে পর্যায় সারণীতে কোনো মৌল না, অর্থাৎ এ একটা মৌল আমরা ধরে নিলাম, বি একটা মৌল আমরা ধরে নিলাম। আর তার সামনে কি আছে, এদের বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। তাহলে আমরা দেখলাম এ মৌলের বিন্যাস দেওয়া আছে যে n-1 d5 ns1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো nটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এসপিডিএফ এগুলো হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটাল, যেগুলোতে ইলেকট্রন থাকে। বি এর ক্ষেত্রে বিন্যাস দেওয়া আছে বহিস্থ স্তরের যে n-1 ইন্টু d1 আর হচ্ছে ns2। এখন উভয় মৌলের ক্ষেত্রে বলা আছে যে এখানে n=4, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে 4। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এখানে 4 ধরে আমরা এবার এই প্রশ্নটা আনসার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, তোমাদের সাথে যদি এরকম সৃজনশীল প্রশ্ন থাকে, তুমি যদি প্র্যাকটিস করো বা বইতে পাবা, বিভিন্ন টেক্সট বইতে, বইয়ের পিছনে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো যে প্রশ্ন পাবা, তাহলে তোমার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এ বি এক্স ওয়াই জেড পি কিউ আর এই জাতীয় যে মৌলগুলো দেওয়া থাকবে, তোমার প্রথম কাজ হবে সেই মৌলগুলো আইডেন্টিফাই করা, সেই মৌলগুলো শনাক্ত করা যে মৌলটা কি হবে। তাহলে আমরা দেখি শুরুতেই মৌল শনাক্ত করার পূর্বে এখানে আরো দুটো শর্ট কোয়েশ্চেন আছে, একটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, আরেকটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এই দুটো প্রশ্ন কিন্তু আমাদের সিকিউ রিলেটেড নয়।
সিকিউ ছাড়াই এই দুইটা প্রশ্ন আনসার করা যাবে। আর সিকিউ রিলেটেড যে প্রশ্ন সেটা হচ্ছে গ এবং ঘ, অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে দুটি প্রশ্ন, সেই দুটি প্রশ্ন আমরা যদি সিকিউটা পার্টটা মুছে দেই তাহলে কিন্তু আনসার করা যাবে না। এখন আমি যদি এখানে সিকিউ পার্টটা মুছে দিয়ে যদি বলি এই মৌলের সর্বশেষ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো, তাহলে এখন এই মৌলটা কি, এর বহিস্থ স্তরের ইলেকট্রন কোনটা, ইলেকট্রন বিন্যাসের উদাহরণে কোনো রেফারেন্স দেওয়া নেই, সুতরাং আনসার করা যাবে না। আবার যদি বলে এ ও বি এর মধ্যে কোনটি রঙিন যৌগ গঠন করে, এখন অনেক মৌল আছে রঙিন যৌগ গঠন করে, আবার পৃথিবীতে অনেক মৌল আছে যেগুলো রঙিন যৌগ গঠন করে না। এখন সুনির্দিষ্টভাবে যদি দুইটা মেনশন না করা হয় তাহলে কিন্তু তুমি বের করতে পারবে না। তার মানে সিকিউ প্রশ্ন আনসার করতে হলে অবশ্যই উদ্দীপক থাকতে হবে, উদ্দীপক থেকে এই দুটো প্রশ্নের আনসার আসবে। কিন্তু উদ্দীপক ছাড়া যে দুটো প্রশ্নের আনসার করা যাবে সেটা হচ্ছে ক এবং খ। আমরা শুরুতে দেখি যে এস ব্লক মৌল কি, এই প্রশ্নটা আমরা আগে পড়িয়েছি, তারপর আমরা যেহেতু আজকে সিকিউ প্রশ্নের আনসার করছি এই জন্য বলছি। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে। আবার বলছি, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা এস ব্লক মৌল বলি। এখন যদি তোমাদেরকে বলে এস ব্লক মৌলকে তুমি জাস্ট সংজ্ঞাটা দিলেই কিন্তু 1 নাম্বার পেয়ে যাবো। আচ্ছা, এবার আসো HCl কে পোলার অণু বলা হয় কেন? HCl কে কেন আমরা পোলার অণু বলি বা পোলার যৌগ বলি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্ববর্তী ক্লাসে যে পোলার অণু কাকে বলে সেটা সম্বন্ধে আমরা জানলাম। এরপরে পোলার যৌগ কখন হবে, পোলারিটি শর্তকে, তারপর আজকে আমরা বলছি সমযোজী বন্ধনে আবদ্ধ দুই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.7 মধ্যে হয় তাহলে ওই যৌগটি পোলার যৌগ হবে। কেন? তখন ওই যৌগের দুই প্রান্তে দুটা ভিন্ন ভিন্ন মেরুর সৃষ্টি হবে, একটা ধনাত্মক মেরু একটা ঋণাত্মক মেরু, আর তখন ওই যৌগটাকে আমরা বলবো পোলার যৌগ। তার মানে পোলার যৌগ হতে হলে কি হতে হবে, যে দুই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হবে 0.5 থেকে 1.7 মধ্যে। তাহলে এখন আমরা এখানে দেখি যে HCl কে পোলার যৌগ বলা যাবে কিনা। HCl কে পোলার যৌগ বলতে হলে তার মানে তার তড়িৎ ঋণাত্মকতা আমাদেরকে হিসাব করতে হবে, হিসাব করে দেখতে হবে সেই পার্থক্যটা এই রেঞ্জের ভিতরে আছে কিনা। তাহলে আমরা দেখি, আমরা জানি হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.0। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সমযোজী বন্ধনের দুই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.7 মধ্যে হয় তাহলে ওই যৌগটি পোলার যৌগ হবে। তখন ওই যৌগের দুই প্রান্তে দুটি ভিন্ন ভিন্ন মেরুর সৃষ্টি হবে, অর্থাৎ আংশিক ধনাত্মক মেরু এবং আংশিক ঋণাত্মক মেরু দেখা যাবে, ওইটাকে আমরা বলবো পোলার। তাহলে এখন আমরা দেখবো যে HCl পোলার কিনা। তাহলে HCl এর ক্ষেত্রে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1 আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 3.0। এখন আমরা বড়টা থেকে ছোটটা যদি পার্থক্য করি তাহলে আমরা কি দেখতে পাই, যে পার্থক্যটা হলো 3 থেকে 2.1 এটার ডিফারেন্স হয় 0.9। তাহলে এই 0.9 মানটা কিন্তু 0.5 থেকে 1.7 মধ্যে পড়ে। আর যেহেতু হাইড্রোজেন এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যে ভ্যালুটা সেটা যেহেতু 0.5 থেকে 1.7 মধ্যে আছে, এই কারণে আমরা বলতে পারি HCl একটি পোলার অণু বা HCl একটি পোলার যৌগ। তাহলে এই হলো দ্বিতীয় প্রশ্নের আনসার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসি তৃতীয় প্রশ্নের আনসারে, যে এই মৌলের সর্বশেষ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করবে। তাহলে 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে হলে সবার আগে আমাদের এই মৌল শনাক্ত করতে হবে। তাহলে আমরা কি করবো, সবার আগে এই মৌলের বহিস্থ স্তরের বিন্যাস লিখব। এটা হলো m-1 × d5 আর হচ্ছে ms1, এখানে n = হচ্ছে 4। তাহলে n = যদি 4 হয় তাহলে কি দাঁড়ায়, যে 4 - 1 তার মানে 3d5 আর 4s1, এটা হচ্ছে এই মৌলের বিন্যাস। তাহলে এই মৌলের বিন্যাস যদি হয় এটা বহিস্থ স্তর, তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো পর্যায়সারণীর কোন মৌলের বহিস্থ স্তরে 4s-এ 1টি ইলেকট্রন আছে, 3d-তে 5টি ইলেকট্রন আছে। আমরা জানি পর্যায়সারণীতে দুটো ব্যতিক্রমধর্মী মৌল আছে, একটা হচ্ছে ক্রোমিয়াম একটা কপার। এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ডি অরবিটাল হাফ ফিল থাকে, কারণ সেক্ষেত্রে জেনারেল ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল এখানে 2টা এখানে 4টা, কিন্তু এখান থেকে একটা ইলেকট্রন এখানে গিয়ে ডি অরবিটালকে অর্ধ সম্পৃক্ত করে, কারণ সম্পৃক্ত বা অর্ধ সম্পৃক্ত অরবিটালগুলো প্রতিসমতাজনিত কারণে অধিকতর সুস্থিতি লাভ করে, এই কারণে এরকম হয়। তাহলে এই মৌলটা হলো মূলত ক্রোমিয়াম। তাহলে এটা হলো ক্রোমিয়ামের বিন্যাস, বহিস্থ স্তরে 3d5 4s1। আচ্ছা, তাহলে এই মৌলের বিন্যাস হলো এটা ক্রোমিয়াম। এখন এটা বহিস্থ ইলেকট্রন হলো 4s1, এটা মানে 4s অরবিটালে যে ইলেকট্রনটি আছে এটি হলো তার সর্বশেষ বা সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাস। তাহলে এই মৌলের সর্বশেষ ইলেকট্রন আমরা পেলাম, এটা হচ্ছে 4s এর মধ্যে আছে।
এখন এই মৌলের সর্বশেষ ইলেকট্রনের ক্ষেত্রে 4টা কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে 4টা কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা সেটাকে আমরা বলি m, সহকারী কোয়ান্টাম সংখ্যা বলি আমরা l, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বলি আমরা m, স্পিন কোয়ান্টাম সংখ্যা বলি আমরা s। তাহলে এবার আমরা দেখি যে এই ক্রোমিয়ামের বহিস্থ স্তর যেটা বহিস্থ স্তরের সর্বশেষ ইলেকট্রন যেটা 4s এ আছে সেটার ক্ষেত্রে n এর মান কত। এই ক্ষেত্রে n টা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে এই ক্ষেত্রে n এর মান হলো 4। তোমরা খেয়াল করবা ইলেকট্রন বিন্যাসে sp df এটার আগে যে ইংরেজি সংখ্যাগুলো থাকে এটাই হচ্ছে n এর মান। তাহলে এখানে s এর আগে 4 আছে, তার মানে ইলেকট্রনটা চতুর্থ স্তরে আছে, তাহলে এটা হলো 4। প্রিয় শিক্ষার্থীরা এবার l এর মান কত হবে? l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা জানি একটা সূত্র দিয়েছি আমরা যে l এর মান বের করার জন্য, যে l = 0 হলে আমরা s অরবিটাল বলি, l = 1 হলে p অরবিটাল বলি, l = 2 হলে d অরবিটাল, l = 3 হলে f অরবিটাল। তাহলে যদি ইলেকট্রনটি s অরবিটালে আছে সুতরাং এক্ষেত্রে l এর মান হলো 0। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা l এর উপর ডিপেন্ডেন্ট। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত হয়। এখন যেহেতু 0 তো -0 তো আর হয় না বা +0 হয় না, সুতরাং m এর মান 0 হবে। এবার স্পিন কোয়ান্টাম সংখ্যা তোমরা খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীরা, যদি অরবিটালের ভিতরে যে কোনো উপশক্তি স্তরে যদি একটি ইলেকট্রন থাকে তার ইলেকট্রনের স্পিন অলওয়েজ +½ আর যদি দুটি ইলেকট্রন থাকে তাহলে একটা যদি হয় +½ আর একটা হবে -½ দুটো যদি একই অরবিটালের ভিতরে থাকে তাহলে বিপরীত স্পিনে থাকবে, একটা হবে +½ একটা হবে -½ যদি একটা ইলেকট্রন হয় সেটা হবে অলওয়েজ +½ তাহলে এই হলো এই মৌলের সর্বশেষ ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান। এখন আমরা সেটা দেখলাম। এই প্রশ্নের আনসার এভাবেই করতে হবে তোমাদেরকে। এবার আমরা পরবর্তী প্রশ্ন যেটা সেটাতে আসি। তাহলে আমরা পরবর্তী 3টা প্রশ্নের আনসার করলাম। এবার চতুর্থ প্রশ্ন, এ ও বি এর মধ্যে কোনটি রঙিন যৌগ গঠন করে তা কারণ সহ ব্যাখ্যা করো। তাহলে আবার ওই যে এই মৌল আইডেন্টিফাই করতে হবে, বি আইডেন্টিফাই করতে হবে। এই তো আমরা অলরেডি আইডেন্টিফাই করছি পূর্ববর্তীতে যে এটা হলো ক্রোমিয়াম, যেটা বহিস্থিত বিন্যাস 3d5 4s1। আচ্ছা এখন বি মৌলের ক্ষেত্রে কি হবে? যে এখানে যদি আমরা 4 বসাই তাহলে 4 - 1 3d1 4s2। এখন তুমি শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে কোন মৌলের ক্ষেত্রে 4 আছে, 2 আছে, 3d তে একটা আছে, অর্থাৎ এর আগ পর্যন্ত 18টা ইলেকট্রন আছে। তাহলে 18 পরে আর 2 20 আর 1 21, তাহলে 21 ইলেকট্রন হচ্ছে স্ক্যান্ডিয়াম। তাহলে বি মৌলটি হবে স্ক্যান্ডিয়াম 21। এটা বহিস্থিত বিন্যাসে কিন্তু 3d1 4s2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই মৌল পেলাম, এটা হলো ক্রোমিয়াম, বি হলো স্ক্যান্ডিয়াম। এখন এ ও বি এর মধ্যে কোনটি রঙিন যৌগ গঠন করবে তার পূর্বে জানতে হবে আমাদেরকে এ ও বি এর মধ্যে কোনটা অবস্থান্তর ধাতু, কোনটা ডি ব্লক। তোমরা জানো অবস্থান্তর ধাতু কাকে বলে, ডি ব্লক কাকে বলে। আবার বলছি, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা ডি ব্লক মৌল বলি। আর অবস্থান্তর ধাতু হচ্ছে যেসব ডি ব্লক মৌলের কোনো সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে আমরা কি বলি, অবস্থান্তর ধাতু। তাহলে এখানে স্ক্যান্ডিয়াম কিন্তু ডি ব্লক মৌল, সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করছে। এটা যদি সুস্থিত আয়ন করি এখানে সুস্থিত আয়নে কোনো ডি অরবিটাল থাকবে না, সুতরাং এটা ডি ব্লক মৌল। আর ক্রোমিয়াম যেটা, এটা কিন্তু ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল দুটোই, অর্থাৎ ক্রোমিয়ামের সুস্থিত আয়ন বিন্যাস করলে এখানে ডি অরবিটালে আংশিক ইলেকট্রন থাকে। তার মধ্যে বোঝা গেল ক্রোমিয়াম এবং স্ক্যান্ডিয়ামের মধ্যে স্ক্যান্ডিয়াম হচ্ছে ডি ব্লক, ক্রোমিয়াম হলো অবস্থান্তর ধাতু। তাহলে যেহেতু ক্রোমিয়াম অবস্থান্তর ধাতু, ক্রোমিয়াম রঙিন যৌগ গঠন করবে, কারণ অবস্থান্তর ধাতুর একটা বৈশিষ্ট্য, অনেকগুলো বৈশিষ্ট্য আছে আমরা পড়ছি যে অবস্থান্তর ধাতুর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এই মৌলগুলো রঙিন যৌগ গঠন করে, এই মৌলগুলো জটিল আয়ন গঠন করে, এই মৌলগুলো প্যারাচুম্বকত্ব প্রদর্শন করে, এগুলো প্রভাবক রূপে কাজ করে, এগুলো পরিবর্তনশীল জারণ সংখ্যা জায়গা, অনেকগুলো বৈশিষ্ট্য। তার মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এগুলো রঙিন যৌগ গঠন করে। আমরা খুব সহজেই বলতে পারি যে ক্রোমিয়ামটা রঙিন যৌগ গঠন করবে। কেন? ক্রোমিয়াম অবস্থান্তর ধাতু হওয়ার কারণে। স্ক্যান্ডিয়াম করবে না, কেন? স্ক্যান্ডিয়াম হচ্ছে ডি ব্লক হলো, এই কারণেই করবে না। এখন কেন করতেছে অবস্থান্তর ধাতু হলে সেটা ব্যাখ্যা লাগবে। সেটার ব্যাখ্যার জন্য আমরা এটা মুছলে একটু বোর্ডটা খালি করি। সেটার ব্যাখ্যা আরেকটি ক্লাসে দেওয়া আছে, তোমরা দেখে দিবা। এটা হচ্ছে 3D অরবিটাল।
প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে অবস্থান্তর ধাতু হওয়ার কারণে এটা রঙিন যৌগ গঠন করে। আমরা এখানে বলছিলাম ক্রোমিয়াম হচ্ছে অবস্থান্তর ধাতু, এই কারণে এটি রঙিন যৌগ গঠন করবে। এখন খেয়াল করো অবস্থান্তর ধাতু যেগুলো তাদের কেন্দ্রীয় পরমাণু যেটা, অর্থাৎ রঙিন যৌগ যেগুলো, রঙিন যৌগের কেন্দ্রীয় পরমাণু যেটা অবস্থান্তর ধাতু, অবস্থান্তর ধাতুর আয়নে যে ডি অরবিটাল, অবস্থান্তর ধাতুর আয়নের যে ডি অরবিটাল, সেই ডি অরবিটালে 5টি অরবিটাল সমশক্তি স্তরে থাকে। অবস্থান্তর ধাতুর ডি অরবিটালের মধ্যে 5টি অরবিটাল সমশক্তি সম্পন্ন স্তরে থাকে বা একই লেভেলে থাকে। একই লেভেলে থাকার কারণে এদেরকে বলছি আমরা ডিজেনারেট অরবিটাল। কেমন? এখন এগুলো যখন কোনো লিগ্যান্ডের সাথে যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করবে, তখনই তারা লিগ্যান্ডের যে ইলেকট্রন, এই লিগ্যান্ডের ইলেকট্রনের সাথে অবস্থান্তর ধাতুর ডি অরবিটালে এগুলো তো খালি থাকবে না, এগুলোর ভিতরে ইলেকট্রন থাকবে। এই ডি অরবিটালের ইলেকট্রনের সাথে লিগ্যান্ডের ইলেকট্রন, লিগ্যান্ড যখন এটার সাথে যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করতে আসবে, তখন এই ডি অরবিটালের ইলেকট্রনের সাথে লিগ্যান্ডের ইলেকট্রনের একটা বিকর্ষণ সৃষ্টি হবে, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ সৃষ্টি হবে। এই বিকর্ষণের কারণে তখন ডি অরবিটাল ভেঙে যাবে। ডি অরবিটাল কি হবে? এই বিকর্ষণের কারণে ডি অরবিটাল ভেঙে যাবে, ভেঙে ডি অরবিটালের কিছু অরবিটাল নিচের দিকে চলে যাবে, কিছু অরবিটাল উপরের দিকে উঠতে যাবে। অর্থাৎ ডি অরবিটালের মধ্যে একটা শক্তির পার্থক্য সৃষ্টি হবে। আগে যেহেতু ডিজেনারেট অবস্থা ছিল, এখন এখান থেকে নন ডিজেনারেট অবস্থার সৃষ্টি হবে। অর্থাৎ ডি অরবিটাল যখন ভেঙে যাবে, ভেঙে গেলে কিছু অরবিটাল গ্রাউন্ড লেভেলে চলে যাবে, কিছু অরবিটাল উপরের দিকে উঠে যাবে, কিছু অরবিটাল হাই লেভেলে চলে যাবে। তখন এই দুই অরবিটালের মধ্যে একটা শক্তির পার্থক্য সৃষ্টি হবে। আর এই শক্তির পার্থক্য যেটা, সেটা যদি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সঙ্গতিপূর্ণ হয়। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার, 780 ন্যানোমিটার। এখন এর ভিতরে যদি এই দৃশ্যমান শক্তির পার্থক্যটা যদি দৃশ্যমান আলোর তরঙ্গের সাথে সঙ্গতিপূর্ণ হয়, তাহলে এখানে যে ইলেকট্রনগুলো থাকবে এই জায়গায় জোড় বা বিজোড় ইলেকট্রন, এই জোড় বা বিজোড় ইলেকট্রনগুলো তখন আলো শোষণ করে এর সম্পূরক বর্ণের আলো সে প্রতিফলিত করবে। আর প্রতিফলিত করলে সেটা আমাদের চোখে এসে পড়লে আমরা সেটাকে বর্ণ হিসেবে বা কালার হিসেবে দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে অবস্থান্তর ধাতু হলে যে এগুলা কেন রঙিন যৌগ গঠন হয়, এই হচ্ছে তার মেকানিজম, এই হচ্ছে তার কৌশল, যে এইভাবে তারা রঙিন যৌগ সৃষ্টি করে। তাহলে যেহেতু এখানে স্ক্যান্ডিয়াম অবস্থান্তর ধাতু নয়, ক্রোমিয়াম অবস্থান্তর ধাতু, সুতরাং স্ক্যান্ডিয়াম ক্রোমিয়ামের মধ্যে ক্রোমিয়ামটাই কী করবে? রঙিন যৌগ গঠন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সৃজনশীল প্রশ্ন আসলে আমরা এইভাবে আনসার করবো। এগুলোর বর্ণনাগুলো কিন্তু লিখতে হবে, বর্ণনাগুলা লিখতে হবে। বর্ণনা কিন্তু আমরা যেভাবে বলছি এভাবে বললে কিন্তু হবে না, এটা কিন্তু লিখতে হবে, লিখে লিখে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। শুধু এভাবে বলে গেলাম আর তুমি শুনলা, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করি। আগামী দিন নতুন আরেকটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।